শিখন ও শিক্ষণ নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এমন একটি বিষয় পড়তেও যাচ্ছি বটে, সেটি হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন বিষয়ক। আসলে এটা শুনতে আশ্চর্য লাগলেও যে আজকে যদি আমরা 2024 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে থাকি, তাহলে তো বটেই যে আমরা এই ইংরেজি যে সালটা গুনতে আমরা অভ্যস্ত, সেটা তার গণনা শুরু হয়েছে 2024 বছর খ্রিস্টের জন্মের পর থেকে। এবং এটা ভাবতেও আশ্চর্য লাগছে যে আমাদের যে আজ থেকে 1200 বছর আগে বা 1100 বছর আগে এখনো পর্যন্ত যা গবেষণা, তাতে এই যে ভাষায় আমরা কথা বলছি, বাংলা ভাষা, যে ভাষা পৃথিবীর ভাষাভাষী মানুষের সংখ্যা যদি সংখ্যা তত্ত্বের নিরিখে বিচার করি তাহলে 7ম ভাষা, তাহলে এই যে ভাষা, এই ভাষার কোনো অস্তিত্ব সেই অর্থে পৃথিবীতে ছিল না 1200 বছর আগে বা 1100 বছর আগে। এবং এই ভাষাটির জন্ম হয়েছে এখনকার যে ভাষাতাত্ত্বিক গবেষণা, যে অনুমান, যে প্রমাণ, যাই বলা হোক না কেন, সব মিলিয়ে মোটামুটি 1000 খ্রিস্টাব্দ নাগাদ বাংলা ভাষার জন্ম হয়েছে। 1000 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো একটা সময়ে। যেহেতু কোনো একটা ভাষার কখন জন্ম হয় সেটা একদম কবে, কখন, কোথায়, কার গর্ভ থেকে জন্ম হয়েছে কথা সুনিশ্চিতভাবে বলা যায় না। ভাষা হচ্ছে সব থেকে গতিশীল একটা প্রক্রিয়া, বহতা নদীর মতোই তার গতি। দিনে দিনে ভাষা বদলে যায়, আমাদের অজান্তেই বদলে যায়। পৃথিবীতে অসংখ্য ভাষা আছে, ভাষাতাত্ত্বিকরা দেখেছেন, এটা প্রমাণিত যে একদম আমরা যদি আনুভূমিকভাবে, হরাইজন্টালি নট ভার্টিক্যালি, হরাইজন্টালি আমরা তো ভৌগোলিকভাবে ঘোরাফেরা করতে পারি, সেই আনুভূমিকভাবে আমরা যদি 10 কিলোমিটার পেরিয়ে যাই তাহলে মানুষের মুখের ভাষার ধরন বদলে যায়। কাজেই পৃথিবীতে অনেক ভাষা, ভারতবর্ষেও অসংখ্য ভাষা, প্রায় ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকেই আগত হয়েছে প্রায় 25টি ভাষা, 15টি ভাষা সংবিধান স্বীকৃত ভাষা, আর কিছু কিছু ভাষা তো ইদানিং ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। যাই হোক, মানে দীর্ঘদিন ধরে যে ভাষাগুলো চর্চা হচ্ছে তার মধ্যে, এবং ভারতবর্ষের অন্যতম একটি প্রধান সরকার স্বীকৃত সরকারি ভাষা বাংলা ভাষা, সেই ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এই বাংলা ভাষার জন্ম যে আজ থেকে 1000 বছর আগে জন্ম হয়েছে মোটামুটি, সেই বিষয়টিও কিন্তু আমরা জেনেছি এই 117 বছর আগে, মানে 1907 খ্রিস্টাব্দে একটি বিশেষ আবিষ্কার, যেটা নিয়ে আমরা কথা বলবো। সেই চর্যাগীতি বা চর্যাপদ, যার সাধারণ নাম চর্যাপদ, কেউ কেউ তার নাম বলে থাকেন চর্যাগীতি, কেউ কেউ বলেন চর্যাচর্য বিনিশ্চয়, কেউ আশ্চর্য চর্যাচয়, এরকম। যেহেতু পুঁথির যে নাম জ্ঞাপক যে পাতাটি সেটি আমরা পাইনি। যাই হোক, এই চর্যাগীতির আবিষ্কার বাংলা সাহিত্যের দিগন্তকে অনেকটা ব্যাপ্তি দিয়েছে, এবং আজ মোটামুটি সুনিশ্চিতভাবেই আমরা জানি চর্যাপদ বাংলা ভাষা এবং সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। পৃথিবীর সব দেশেই ধর্ম এবং দেবতাকে কেন্দ্র করেই সাহিত্যের বিকাশ হয়েছিল, সাহিত্য শিল্পরূপ পেয়েছিল। বাংলা সাহিত্যের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। এবারে চর্যাপদে কি আছে? চর্যাপদে আসলে আছে বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন প্রণালী বিষয়ক কিছু লেখা, এবং যেগুলোকে আমরা পদ বলছি। কবিতা প্রাচীন এবং মধ্যযুগের ভাষায় পদ হিসেবে চিহ্নিত, এবং মূলত ধর্মকেন্দ্রিক সাহিত্য, কিন্তু তবুও ধর্মের যে আবরণ, সেই আবরণ ভেদ করে প্রাচীন বাংলা এবং বাঙালির জীবিকাগত যে পরিচয়, সমাজগত যে পরিচয়, সেটি চর্যাপদের মাধ্যমে স্পষ্ট হয়েছে। এবং এখন আদিযুগের বাংলা সাহিত্যের একমাত্র প্রামাণ্য নিদর্শন, যদি আমরা খুব সহজে বাংলা ভাষার যুগবিভাগ করি তাহলে আমরা বলতে পারি 1000 থেকে 1200 খ্রিস্টাব্দ বাংলা ভাষার আদি যুগ। 1200 বা 1201, 2, 3 এরকম একটা সময়ে তুর্কি আক্রমণের ঘটনা ঘটার ফলে 1200 থেকে 1350 এই সময়কালকে অন্ধকার যুগ বলা হয়। 1350 থেকে 1500 আদি মধ্যযুগ,
1500 থেকে 1800 অন্তমধ্য যুগ এবং 1800 থেকে এই বর্তমান কাল পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাসে আধুনিক যুগ। তা আমরা এই আদি যুগের নিদর্শন চর্যাপদ এবং চর্যাপদের আবিষ্কারের কথা যদি বলি, যে এটি আসলে একটি পুঁথি আবিষ্কৃত হয়েছিল, সেটি আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বলা হচ্ছে। তার আগে রাজেন্দ্রলাল মিত্র কিংবা দীনেশচন্দ্র সেন এই সমস্ত যারা বাংলা ভাষার পণ্ডিত ছিলেন, তারা কিন্তু বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে বিদ্যাপতির পদাবলী, গোপীচন্দ্রের গান, ডাক, খনার বচন এইগুলোর কথা উল্লেখ করেছিলেন। এবং তারপরে দেশি বিদেশি যে সমস্ত পণ্ডিত, যেমন আমরা জানি ব্রায়ান হডসন বা ইউজিন ভার্নওয়ফ, এরাও কিন্তু এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন, অনুসন্ধান চালিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর উপর এই প্রাচীন বাংলা কোনো পুঁথি আছে কিনা সেটা অনুসন্ধানের দায়িত্ব পড়ে। এবং যেহেতু ধর্মের সঙ্গে একটা যোগাযোগ এবং আমাদের প্রাচীন সেই সময় বৌদ্ধ ধর্মের একটা প্রসার ছিল, সেই ভেবেই আমরা তো কোনো কিছু খুঁজতে গেলে যে কোনো জায়গায় খুঁজবো না, হন্যে হয়ে আন্দাজে খুঁজবো না, কোথায় পেতে পারি আমরা বাংলা ভাষার আদিম দর্শন, সেই ভাবনা থেকেই নেপালে যান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এবং তিনি সেই নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে, রাজদরবারের যে বলা যেতে পারে আধুনিক ভাষায় লাইব্রেরি বা গ্রন্থাগার, সেই পুঁথিশালা থেকে, যেখানে নানা রকম পুঁথির সংগ্রহ, রাজদরবারের পুঁথিশালা, সেখান থেকে তিনি মোট 4খানি পুঁথি তার মনে হয় যে বাংলা ভাষার নিদর্শন আছে। এই 4খানি পুঁথি হচ্ছে সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা, ডাকার্ণব এবং যেটি আমাদের আলোচ্য চর্যাচর্য বিনিশ্চয়, এমন ভাবা হয়েছিল। তিনি 1907 খ্রিস্টাব্দে আবিষ্কারের পর 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই পুঁথিগুলি প্রকাশ করেন একটি বিশেষ নাম দিয়ে, 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা, এরকম নাম দিয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে এই পুঁথিগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়। কিন্তু শেষ পর্যন্ত আমরা জানতে পারি যে আমরা, এবং ভাষাতাত্ত্বিকভাবেও প্রমাণিত হয়েছে, বিশেষ করে সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয়, তিনি ভাষাতাত্ত্বিক যুক্তি প্রমাণ দিয়ে তার বিখ্যাত দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা সংক্ষেপে ODBL নামক যে গ্রন্থ, সেখানে তিনি ভাষাতাত্ত্বিক প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে আসলে এই চর্যাচর্য বিনিশ্চয় বা সাধারণভাবে চর্যাপদ নামে পরিচিত যে পুঁথি, তার ভাষাই আসলে প্রাচীন বাংলা ভাষা। যদিও অন্যান্য ভাষাভাষীরাও এই চর্যার পুঁথির উপর তাদের যে অধিকার সেটা প্রকাশ করতে চেষ্টা করেছেন, ওড়িয়া অসমিয়া ভাষা তো বটেই, হিন্দি ভাষাভাষীও অনেকেও বলে থাকেন এরকম কথা যে চর্যাপদ তাদেরও উত্তরাধিকার বহন করছে। যাই হোক, যেহেতু ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর ভাষাগুলো খুব কাছাকাছি এবং ঠিক তখন চর্যাপদ মাগধী প্রাকৃতের পর মাগধী অপভ্রংশ এবং অবহট্টের মধ্য দিয়ে প্রাচীন বাংলার সৃষ্টি হচ্ছিল, তখন অপভ্রংশ ভাষার সূত্রেই বিভিন্ন অপভ্রংশ ভাষা থেকেই নব্যভারতীয় আর্য ভাষাগুলোর জন্ম হয়েছে। কাজেই সেই সূত্র অনুসন্ধান যে অন্যান্য ভাষাভাষীরা করছেন, ভাষার পণ্ডিতরা করছেন, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ভাষাতাত্ত্বিক তথ্য, প্রমাণ এবং যুক্তি যা, তা দিয়ে কিন্তু আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি যে চর্যাপদে প্রাচীন যুগের বাংলা ভাষার নিদর্শন আছে। আমরা এই প্রাপ্ত যে চর্যার পুঁথি, তাতে কিন্তু রচনাকাল জ্ঞাপক তেমন কোনো উল্লেখ আমরা পাইনি। মুনিদত্তের টিকা বা তার তিব্বতী অনুবাদেও আমরা এই গ্রন্থের টিকা পাওয়া গেছে, এই গ্রন্থের অনুবাদ পাওয়া গেছে, তিব্বতী অনুবাদ, এবং সেখানেও কিন্তু আমরা রচনাকাল জ্ঞাপক তেমন কিছু পাইনি। এবং শেষ পর্যন্ত এই বৌদ্ধ সহজিয়া সাধকদের যে ভাবনা এবং চর্যা কবিদের সম্পর্কিত কিছু কিছু তথ্য এবং আরও কিছু পণ্ডিত, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তো বটেই, মোহাম্মদ শহীদুল্লাহ, রাহুল সংকীর্তায়ন, সুকুমার সেন, সুখময় মুখোপাধ্যায় এবং এই নানা যে ভাষাতাত্ত্বিক পণ্ডিতরা বাংলা ভাষা নিয়ে যারা কাজ করেছেন, তাদের ধারণা অনুযায়ী মোটামুটি 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই চর্যার এই পদগুলো লেখা হয়েছিল।
হরপ্রসাদ শাস্ত্রী চর্যার যে মূল পুঁথিটি সেটি কিন্তু আনতে পারেননি, তিনি একটি প্রতিলিপি এনেছিলেন এবং সেটির মাধ্যমেই তিনি গ্রন্থাকারে তা প্রকাশ করেন। এবং চর্যার পুঁথিটি ছিল মূলত তালপাতায় লেখা পুঁথির লিপি, প্রাচীন বাংলা। কেউ কেউ এই লিপিকে কুটিল লিপি বলেছেন। এই পুঁথিতে আসলে চর্যাপদ ছিল মোট 50টি, তার মধ্যে 46.5টি পদ পাওয়া গেছিল প্রাথমিকভাবে এবং পাওয়া গেছিল 23 জন কবির নাম। পরবর্তীকালে এর তিব্বতী অনুবাদ থেকে আমরা আরও 3.5টি পদ এবং অতিরিক্ত আরেকজন কবির নাম পেয়েছি। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে মোট আমরা 24 জন কবির লেখা 50টি পদের সমন্বয়ে আজকে সাধারণভাবে যে গ্রন্থটি চর্যাপদ হিসেবে পরিচিত, যদিও পরবর্তীকালে যেহেতু এর টিকা, মানে এর টিকা অর্থে তো আমরা বলতে পারি একই সঙ্গে কোনো একটা কিছুর অর্থ দিয়ে লেখা, বোঝার জন্য লেখা, মানে বই বলা যেতে পারে। কাজেই যদি সেই টিকার নাম হয় চর্যাগীতি কোষ বৃত্তি, বৃত্তি অর্থে টিকা, তাহলে বইটির নাম চর্যাপদ হলেই হয়তোবা, চর্যাগীতি কোষ হলেই হয়তোবা ঠিক হতো, কিন্তু এটার চর্যাপদ নামটি খুব বেশি করে প্রচারিত হয়েছে এবং এই হিসেবেই আমরা তাকে এখনো পর্যন্ত চিহ্নিত করছি। এবং এই চর্যার কবিরা ছিলেন সহজিয়াপন্থী বৌদ্ধ ধর্মের সাধক। বৌদ্ধ ধর্মের নানা মত আছে, হীনযান, মহাযান, এবং এই সহজিয়া একটা পন্থা যারা দেহের নাড়িতেই সমস্ত কিছুর অবস্থান অনুভব করেন, দেহের মধ্যেই। এবং সেই সহজিয়া সাধকদের মধ্যে আমরা যে 24 জন কবির নাম পাই তার মধ্যে লুইপা, কাহ্নপা, যেহেতু তাদের একটা সার্বিকভাবে পদবী ছিল লুইপাদানাম, সংক্ষেপে পা বলা হচ্ছে, এবং এদের মধ্যে কিন্তু লুইপা আদিতম কবি, তার লেখা পদের সংখ্যা 2টি, এবং তাছাড়া কাহ্নপা এবং ভূসুকোপা লিখেছিলেন যথাক্রমে 12টি এবং 8টি করে পদ। সর্বপদের লেখা পদের সংখ্যা 4, শান্তিপা, কুক্কুরিপা, সবরপা প্রত্যেকে 2টি করে পদ, এবং বাকি সকলে কিন্তু 1টি করে পদ লিখেছেন। এরা ছিলেন কামরূপ, মিথিলা, উড়িষ্যা প্রভৃতি অঞ্চলের অধিবাসী। 14দশ শতকে রচিত একটি গ্রন্থ জ্যোতিরীশ্বর, যার নাম, তার বর্ণরত্নাকর নামক একটি গ্রন্থে কিন্তু এদের সকলের নাম পাওয়া যায়। সুতরাং আমরা এই জ্যোতিরীশ্বরের গ্রন্থের সাপেক্ষেও বলতে পারি যে 14দশ শতকে লেখা গ্রন্থে যেহেতু এদের নাম পাওয়া যাচ্ছে, এই যে 84 সিদ্ধা তিব্বতী গ্রন্থসূত্রেও তাদের মধ্যেই এরা ছিলেন। সুতরাং তারা যে 14দশ শতকের আগে বর্তমান ছিলেন, এ ব্যাপারে আমরা ইদানিংকালে সুনিশ্চিত হয়েছি। এটা খুব সত্যি কথা যে চর্যাগীতিগুলির ধর্মমূল্যই প্রধান, এবং তার যে যারা লিখেছেন তারা ছিলেন সহজিয়া বৌদ্ধ ধর্মের সাধক, একথা আগেই বলা হয়েছে। এবং তারা মনে করতেন যে আমাদের এই দেহের মধ্যেই সন্ধান করলে আমরা মহাসুখ পেতে পারি। তাদের মতে বোধিচিত্ত বা মহাসুখী হলো পরম সত্য, এবং আমাদের যারা সাধক তাদের পরম কামনার বিষয়, এবং দেহের নাড়িতেই সেই সব কিছুর অবস্থান। যার বামগা নারী, বাম দিকের নারীকে আমরা বলছি প্রজ্ঞারূপিণী, এবং দক্ষিণ দিকের নারীকে করুণা বা উপায়রূপিণী বলছি। এবং সাধক সাধনার দ্বারা দেহের এই নারীর স্বাভাবিক গতিপথকে নিয়ন্ত্রিত করে মহাসুখ লাভ করেন, এবং এই মহাসুখই হচ্ছে সহজানন্দ। চর্যার সব পদেই কিন্তু রূপকের ছলে, প্রতীকের ছলে এই মহাসুখ লাভের যে পদ্ধতি, সাধনার যে পদ্ধতি, সেটা বর্ণনা করা হয়েছে। এবার চর্যাপদের ভাষা, অবশ্যই প্রাচীন বাংলা ভাষায় লেখা চর্যাপদ, কিন্তু সেই প্রাচীন বাংলা ভাষায় লেখা চর্যাপদ শেষ পর্যন্ত আমরা যখন দেখব যে তার সম্পর্কে আলোচনা করতে যাব, তখন বলা হচ্ছে যে আমরা এই ভাষার মধ্যে একটু কিছুটা আলো আধারি ব্যাপার রয়েছে, মানে ভীষণ রকমভাবে ভাষাটার যেন কতক বোঝা যাচ্ছে, কতক বোঝা যাচ্ছে না। তবে এই যে শেষ পর্যন্ত যদিও অনেকের ভাষায় ব্যাকরণগত প্রভাব আমরা লক্ষ্য করছি, কিন্তু সমস্তই যে প্রাচীন বাংলা ভাষায় লেখা এটা তো প্রমাণিত হয়েছে, আমরা আগেই বলেছি। চর্যার ভাষার একটি বাহ্যিক বা লৌকিক অর্থ আছে, এবং অন্য একটি আছে গৃহ অর্থ।
এবং এই ভাষাকে আমরা সন্ধ্যা ভাষা নামে চিহ্নিত করছি। এবং সন্ধ্যা ভাষা মানে আলো আধারী ভাষা, মানে এর কতক বোঝা যায় কতক বোঝা যায় না। তবে যাই হোক না কেন, প্রাচীন বাংলা ভাষা আর অন্য ধরনের একটি নাম, যার সন্ধ্যা ভাষা হিসেবেই তার এখন পরিচয়। যে এই ভাষার সাধারণত দুটি অর্থ আছে, একটা তার বাইরের অর্থ এবং একটা ভেতরের অর্থ। এবং সেই অর্থ এমনভাবে আছে যে শুধু সাধকরাই সেটা বুঝতে পারবেন, সাধারণ মানুষ বুঝতে পারবেন না, এইভাবেই সেটা লেখা হয়েছিল আর কি। এবার চর্যাপদের থেকে আমাদের সব থেকে যেটা বড় একটা প্রাপ্তি, সেটি বাংলা ভাষার আদিম দর্শন তো বটেই, এবং চর্যাপদে কিন্তু আমরা তখনকার দিনের সমাজচিত্র পাই। আমরা সর্বদাই জানি যে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, সমাজের আয়না, সমাজের ছবি। আমরা এখনকার দিনের লেখা কোনো গল্পের একজন নায়ক সে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ব্যবহার করতে পারে, কিন্তু আজ থেকে তো 50 বছর আগের কোনো নায়কের পক্ষে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কোনো চরিত্রের পক্ষে ব্যবহার করা সম্ভব নয়। কাজেই কোনো একজন চরিত্র, কোনো একটা গল্পের, কোনো একটা সাহিত্যের, কোনো একটা যে কোনো কিছুর কাহিনীর চরিত্র যখন ফেসবুক ব্যবহার করছে, তখন আমরা সুনিশ্চিতভাবেই বলবো যে সেটি ফেসবুক আবিষ্কার হবার পরেই, প্রচলিত হবার পরেই সেই গল্পটি লেখা হয়েছে। সুতরাং এইভাবেই চর্যাপদ থেকেও আমরা সেই সমকালীন সামাজিক ছবি আমরা পেয়েছি, এবং সেখানকার মানুষদের যে জীবিকা আছে এবং সেখানকার মানুষের সমাজে যে বর্ণভেদ প্রথা, সেইগুলোর অবস্থা আমরা পেয়েছি। এবং চর্যাপদে কিন্তু যে মানুষগুলোর ছবি আমরা পাচ্ছি তারা কিন্তু খুবই দরিদ্র এবং শ্রমজীবী মানুষ। ধনীদের কথা বা রাষ্ট্র ব্যবস্থার কথা কিন্তু চর্যাপদের পদগুলি থেকে পাচ্ছি না আমরা। এবং আমরা দেখছি যে যারা নিম্ন বর্ণের মানুষ তারা গ্রামের সীমান্তে বাস করত, এবং যারা উচ্চ বর্ণের মানুষ তাদের ছোঁয়া এড়িয়ে চলতো। একটি পদে আমরা এরকমও পাচ্ছি, নগর বাহিরে ডম্বিত হরি কুড়িয়া, ছই ছই যাহস্য ব্রাহ্ম নারিয়া। মানে নগরের বাইরে ডম্বিত কুড়ে ঘর এবং তোকে ছুঁয়ে ছুঁয়ে যায় সেই ব্রাহ্মণ বালক। আসলে সম্ভবত বাংলায় যখন সেন রাজত্ব বংশের রাজত্ব চলছিল তখনই চর্যাপদগুলো লেখা হয়েছিল, এবং সামাজিক স্তর বিভাগ তখন কিন্তু বঙ্গদেশে বর্তমান ছিল, সেটাই বলা হয়েছে। এবং সেখানে মানুষের নানা রকম বৃত্তির কথা, মানে পেশার কথা আমরা পাচ্ছি, যেমন নৌকা চালনা, তাঁত বোনা, চাঙাড়ি তৈরি করা, এরকম নানা রকম পেশার কথা পাচ্ছি। আর কাপালিক বেশে নটবৃত্তির কথা পাচ্ছি, মদ চোলাই করা, গাছ কেটে মানে জীবিকা নির্বাহ করা, কাঠুরিয়া, এদের কথা পাচ্ছি। আর কিছু তির্যক উপায়, মানে যেটা এখনকার সমাজেও প্রচলিত আছে, যেটা এখন অপরাধ, সেরকম অপরাধমূলক কাজকর্মও তখনকার মানুষ করত। যেমন কানের চৌড়ি নীল অধরাতি, কিংবা অদঙ্গালে দেশ লুড়িও, এরকমও কিন্তু আমরা পংক্তি পাচ্ছি। এবং এই চর্যাপদের যে মানুষগুলোর কথা, ডম্বি, কাপালিক এবং অন্তজ শ্রেণীভুক্ত মানুষ তারা। আর একটা জিনিস অদ্ভুত পাচ্ছি যে বাদ্যযন্ত্র সহযোগে এখন যেমন সাড়ম্বর বিবাহযাত্রা হয়, চর্যাপদের সমকালেও সেরকম বিবাহযাত্রার ছবি পাচ্ছি। চর্যাপদে বিভিন্ন রাগ রাগিনীর উল্লেখ আছে, এবং সেই রাগ রাগিনীর উল্লেখ থেকেও কিন্তু সেকালের যে সামাজিক জীবনে সঙ্গীতের প্রচলন ছিল সেটা আমরা জানতে পারি। একটা বাদ্যযন্ত্রের নাম পাওয়া যাচ্ছে যাকে বলা হচ্ছে হেরুক বীণা। আর অবসর বিনোদনের নানা রকম উপায়, যেমন দাবা খেলা, এরকম পাচ্ছি যে দাবা খেলার বিষয়টি তখন প্রচলিত ছিল। এবং কিছু কিছু বাগধারা, প্রবাদ প্রবচন, যেগুলো আমরা এখনও বাংলা ভাষায় ব্যবহার করি। অপনা মাংসে হরিণা বৈরী, মানে হরিণের শত্রু তার নিজের মাংসই, এইগুলো কিন্তু আমরা পাচ্ছি, এই ধরনের প্রবাদ। আর সবথেকে বড় কথা হচ্ছে চর্যার যে লেখাগুলো, পদগুলো, কবিতাগুলো, তাতে কিন্তু আমরা নদীমাতৃক বাংলাদেশের একটা ছবি পাচ্ছি। আমরা জানি যে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলিয়ে যে অবিভক্ত বঙ্গদেশ, সেই বঙ্গদেশে কিন্তু নদীর সংখ্যা প্রচুর, নদীমাতৃক বাংলা বলি আমরা। সেহেতু এই চর্যাপদে আমরা পাচ্ছি ভবনৈকহীন গম্ভীর বেগে বাহি, দুয়ান্তে চিখিল মাঝে নথাহি। এবং এই যে সাঁকো নির্মাণ, নৌকা পারাপারের রূপক, এবং বাংলাদেশের
কর্দমাক্ত পাড়া বিশিষ্ট যে কুলছাপানিয়া নদী, তারও কিন্তু আমরা চিত্র চর্যাপদ থেকে পাচ্ছি। সুতরাং সুনিশ্চিতভাবেই চর্যাপদ এই সমাজচিত্রের দিক থেকেও একটি অমূল্য সম্পদ বাংলা সাহিত্যের। আর শেষ পর্যন্ত আমরা আরেকটা জিনিস আমরা তো আলোচনায় আনবই, সেটা হচ্ছে যদি চর্যাপদের কোনো সাহিত্য মূল্য বা কাব্যমূল্য না থাকতো, তাহলে সুনিশ্চিতভাবেই চর্যাপদ আমরা ভাষার সাহিত্যের অন্তর্ভুক্ত হিসেবে একে গ্রহণ করতাম না, হয়তো ইতিহাসের বিষয় হতো সেটি। কিন্তু আমরা চর্যাপদকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করছি এবং সাহিত্যের অঙ্গ হিসেবেই দেখছি এবং আমাদের সাহিত্যের সূত্রপাত বলে ভাবছি। আমরা দেখতে পাচ্ছি চর্যাপদের বিভিন্ন পদে এই সমস্ত ধর্মের আবরণ ভেদ করে এবং সমস্ত তত্ত্বকথা ভেদ করেও এমন কিছু পংক্তি পাওয়া যাচ্ছে যার কিন্তু অপূর্ব সুন্দর কবিত্ব গুণ আমরা লক্ষ্য করছি। কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে কবিদের লেখনী আমাদের স্বাভাবিকভাবে সাহিত্যের যে বিষয় নরনারীর পারস্পরিক সম্পর্ক, প্রেমানুভূতি এবং তার সঙ্গে নিসর্গ সৌন্দর্যের কিন্তু অপূর্ব চিত্র কোনো কোনো চর্যাপদে রচিত হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি, নিশ্চয়ই এরকম তৈলা বাড়ির পাশের জন্যা বাড়ি ভাইলা, ফিটলি অন্ধারিরে আকাশ ফুলিয়া, কঙ্গুচিনা পাকেলারে সবর সবরই মাতেলা। এই যে জ্যোৎস্নায় ভরে উঠেছে চারিদিক, অন্ধকার কেটে গিয়ে যেন আকাশে অনেক ফুল ফুটে উঠেছে, নক্ষত্র জ্বলছে আকাশে, আর সবর সবরীর মিলনের পটভূমি রচিত হয়েছে পাকা কঙ্গুচিনা শস্যের গন্ধের দ্বারা। অপূর্ব এই ভাষা, অপূর্ব এই কবিত্ব, অপূর্ব এই অলঙ্কার। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে চর্যাপদের প্রতিটি কবিতায় একটা মিলবদ্ধ পর্ব নির্মাণ রয়েছে এবং আমাদের বাংলা কবিতাও যেমন মিলযুক্ত, সেই ব্যাপারটিও চর্যাপদ থেকে আমরা পেয়েছি। কায়া তরুবর পঞ্চমী ডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো, প্রথম যে চর্যাটা, সেখান থেকে আমরা বুঝতে পারবো। এবং এটাকে যদি আমরা মাত্রা ভাগ করি তাহলে কিন্তু আমরা 4 মাত্রা করে পাচ্ছি। সুতরাং এই পর্ব বিভাগ কিন্তু দ্বারা যে পরবর্তীকালে জয়দেবও অনুপ্রাণিত হয়েছিলেন, এবং আমরা যদি এর সঙ্গেই কায়া তরুবর পঞ্চমী ডালের সঙ্গে জয়দেবের লেখা ভবতী বিলম্বিনী বিগলিত লজ্জা, আমরা কিন্তু এর সাযুজ্য পাচ্ছি। এবং পরবর্তীকালে এই চর্যাপদের ছন্দই হয়তো বাংলার মধ্যযুগে প্রচলিত ছন্দ পয়ারে রূপান্তরিত হয়েছে। এবং আমরা কিন্তু কবি জয়দেবকেও আমরা এটাকে অনুসরণ করতে দেখেছি। কাজেই বাংলা ছন্দের যে একটা ভিত্তিপ্রস্তর চর্যাপদের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছিল, সে কথাও কিন্তু সুনিশ্চিতভাবে বলা যায়। সুতরাং বাংলা ভাষা যেমন চর্যাপদকে বহন করছে, পরবর্তীকালে চর্যাপদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে, চর্যাপদ দ্বারা অনুপ্রাণিত হয়েছে, তেমনি করে বাংলা ছন্দ, বাংলা কবিতার যে ছন্দ, সেটিও কিন্তু তারও কিন্তু একটা বহমানতা চর্যাপদের সূত্র আমরা পাচ্ছি, সেখানে চর্যাপদের প্রভাব পাচ্ছি। কাজেই সেদিক থেকেও বাংলা ছন্দের ইতিহাস যদি আমরা নির্ণয় করি, সেদিক থেকেও কিন্তু আমরা চর্যাপদকে আমরা গ্রহণ করতে পারছি, সেটাও একটা সাহিত্য মূল্যই ধরা যেতে পারে। তাছাড়া নানা বিরোধাভাস রূপক এই ধরনের অলঙ্কারের দৃষ্টান্ত পাচ্ছি। উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, এরকম ধরনের সুন্দর সুন্দর পংক্তিও পাচ্ছি আমরা। যাই হোক, হাসি কান্না আমোদ প্রমোদ নিয়ে চর্যাগীতিতে পাওয়া আমরা সেকালের যে মানুষ, সাধারণ মানুষ, সেই মানুষের যে জীবনচিত্র, সুখ দুঃখ হাসি কান্না আনন্দ মিলন বিরহের যে ছবি, এবং কখনো কখনো অনন্য প্রকৃতির অপরূপ যে রূপ চর্যাপদের কবিতাগুলিতে কখনো কখনো বিচ্ছিন্ন কিছু পংক্তির মাধ্যমে ফুটে উঠেছে, তা থেকে স্পষ্টতই আমরা বলবো যে চর্যাপদের সাহিত্য মূল্য অনন্য এবং অসাধারণ। এবং সেই সূত্রেও চর্যাপদের সাহিত্য মূল্য আমরা বিচার করব। আমরা শুধুমাত্র ঐতিহাসিক মূল্য আছে বলে যে চর্যাপদ গ্রন্থখানি পাঠ করব তা নয়, সাহিত্য মূল্যের বিচারেও তাকে আমরা পাঠ করব বা করছি। আর শেষ পর্যন্ত তো বলাই হলো যে আসলে চর্যাপদের যে ঐতিহাসিক গুরুত্ব, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ চর্যাপদ আবিষ্কৃত না হলে আমাদের যে ভাষা, আসলে বাংলা বা বাঙালি বলতে কিন্তু মূলত ভাষা, বাংলা বা বাঙালি বলতে কিন্তু কার হিন্দু ধর্ম, কে হিন্দু ধর্মের অবলম্বী, কে বৌদ্ধ ধর্মের, কে খ্রিস্টান ধর্মের, সেটা নয়।
আজকে যখন বাঙালির মধ্যে এই ধর্ম নিয়ে পরস্পর হানাহানি চলে, তখন বাঙালিকে বুঝতে হবে যে তার উত্তরাধিকার কিন্তু একটি, এবং এই বাঙালিত্ব কিন্তু মূলত ভাষায় লুকিয়ে আছে। এবং সেই যে বঙ্গের বাঙালি হোক না কেন, যে ধর্মের বাঙালি হোক না কেন, বাংলা ভাষা যার উত্তরাধিকার, তাকে কিন্তু চর্যাপদের উত্তরাধিকার বহন করতেই হবে। হ্যাঁ, আমরা সুনিশ্চিতভাবেই চর্যাপদে ব্যবহৃত বহু প্রবাদ প্রবচন আজকে পাচ্ছি, বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন পাচ্ছি চর্যাপদে, ভাষাতাত্ত্বিক গবেষণায় যার মূল্য অপরিসীম। আমরা বাংলা সঙ্গীতের ইতিহাস অনুসন্ধান করতে গেলেও চর্যাপদকে অনুসরণ করছি। আর শেষ পর্যন্ত আমাদের যে জন্ম পরিচয়, বাংলা ও বাঙালি, আমরা যে বাঙালি, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ এবং আসামের কিছু অঞ্চল, ত্রিপুরা এবং সারা বিশ্বে যে অজস্র অসংখ্য বাঙালি ছড়িয়ে আছে, বাংলা ভাষায় মানুষ কথা বলছে, সেই বাংলা ভাষার জন্ম পরিচয়ের অনুসন্ধানে আমাদের চর্যাপদের দ্বারস্থ হতেই হবে। সেই জন্য আমরা যারা শুধুমাত্র বাংলা সাহিত্য পাঠ করতে আসছি তারা নয়, সকল বাঙালিরই চর্যাপদ সম্পর্কে কিছু তথ্য জানা দরকার, কিছু ধারণা থাকা প্রয়োজন, এবং সেটা তার নিজের জন্যেই, যে তার উত্তরাধিকার, ভাষার উত্তরাধিকার, এবং সেই সূত্রেই চর্যাপদকে আমরা মান্যতা দেব, শ্রদ্ধা করব, এবং চর্যাপদকে আমরা জানব পরম শ্রদ্ধায়, পরম ভালোবাসায়। ধন্যবাদ সকলকে।